প্রিয় দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। দর্শক, কেমন চলছে ব্যবসা বাণিজ্য এবং এই প্রশ্নের যে উত্তর সেটি যে যে ক্ষেত্রে অথবা বিষয় নিয়ে ব্যবসা করছেন অথবা ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত আছেন সেই ক্ষেত্রের সাথে মতামতের একটা ভিন্নতা আছে, সেটি থাকবেই। কিন্তু সামগ্রিকভাবে ব্যবসা বাণিজ্যের যে প্রসঙ্গগুলো নিশ্চিত করতে হলে কিংবা যে কাজগুলো সম্পূর্ণ করতে হয় সেটি করার ক্ষেত্রে যে ধরনের অনুকূল পরিস্থিতি বা সুযোগ সুবিধা এবং একই সাথে ব্যবস্থাপনাগত যে বিষয়গুলো নিশ্চয়তা প্রয়োজন সেটি কী মাত্রায় আছে সেটি বোঝার চেষ্টা করব। পাশাপাশি আমাদের এই ব্যবসা বাণিজ্যের সূত্র ধরে ব্যাংকগুলোর যে সহযোগিতা করার কথা সেটি একেবারে সবচেয়ে বড় ব্যবসায়ী থেকে শুরু করে প্রান্তিক পর্যায়ের যারা ব্যবসায়ী আছেন, ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত আছেন, তারা কিভাবে সেটি গ্রহণ করতে পারছেন, সেই সুযোগ বা কতটুকু আছে, এই প্রসঙ্গগুলোকে নিয়েই আজকের আলোচনা। তারই প্রেক্ষাপটে আলোচনার শিরোনাম কেমন চলছে ব্যবসা বাণিজ্য, এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে সম্মানিত আলোচক হিসাবে আছেন অন্তরঙ্গ.com লিমিটেডের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান সুজন। আসাদুজ্জামান সুজন, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। একজন ব্যবসায়ী হিসেবে শুরুতে আপনার কাছে এই প্রশ্নটি রাখতে চাই যে চলমান যে অবস্থা বা ব্যবস্থা দেখছেন তা ব্যবসা বাণিজ্যের জন্য কতটুকু অনুকূল? বর্তমান যে পরিস্থিতি যাচ্ছে আমাদের ব্যবসায়ীদের, এর মধ্যে সিকিউর যে বিজনেস সেটা করতে গিয়ে আমরা আসলে ডিসিশন নিতে অনেক হিমশিম খাচ্ছি। কারণ একটা গভর্নমেন্ট থাকলে যেইভাবে বলা যায় যে একটা সিকিউর বিজনেস এবং যে কোনো কিছু করতে, তো এখন দোদুল্যমান অবস্থাতে আমাদের ডিসিশন নিতে আমরা একটু অনেক চিন্তা করতে হচ্ছে। কারণ মানে বিজনেসের যে আমার ফান্ড সেটার একটা সিকিউরিটি দরকার এবং আমি যে বিজনেসটা করতে যাব সেই বিজনেসটা আসলে কতটুকু প্রফিটেবল হবে অথবা ওই বিজনেসটা আমি আসলে করে আসতে পারবো কি না সেটা নিয়েও আমরা একটু চিন্তা করতে হয়। মানে রাজনৈতিক দলের সরকারের কথা বলছেন? জি জি, গভর্নমেন্ট যে কোনো রাজনৈতিক দল যদি থাকে সেখানে সুবিধা হয়। তো আগে আমরা ধরেন 9% মানে 1 ডিজিটে আমরা অনেক সময় লোন পেতাম। তো এখন এই লোনটা মানে চলে গেছে 13 থেকে 14% ইন্টারেস্টে। তো এটা অনেক বেশি ইন্টারেস্ট চলে যাচ্ছে। আর জামানতবিহীন যেটা লোন আছে সেই লোনটা আমাদের জন্য অনেক বেশি দরকার। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ইন্টারেস্ট রেট অনেক বেশি। মর্টগেজ লোন বলেন, জামানতবিহীন লোন বলেন, এগুলো দিতে গিয়ে অনেক যাচাই বাছাই, তারপরে হচ্ছে মানে সব কিছু করে আমাদেরকে ব্যবসায়ীদেরকে একটা অনেক ভালো সময়ের মধ্যে সময় ক্ষেপণ করে। এর পিছনে কারণ কি? যাচাই বাছাই করতে কি আপনাদের কাছে মনে হয় একজন ব্যবসায়ী হিসেবে আপনি মনে করেন যে এত সময় লাগার কথা, নাকি আসলে এটি না দেওয়ার এক ধরনের প্রক্রিয়াগত ধাপ? যাচাই বাছাইটা করছে ওরা হয়তো বা সময় ক্ষেপণ করার জন্য। মানে ওরাও চাচ্ছে যে একজন ব্যবসায়ীকে দেওয়ার যখন সে ফান্ডিংটা করবে তার ফান্ডটা কতটুকু সিকিউরভাবে সে আবার আদায় করতে পারবে। কারণ সে দিলেই তো হবে না, তারা ইনস্ট্রুমেন্টগুলো তো আদায়ের প্রশ্ন আসে। তো সেই ক্ষেত্রে তারাও বোধহয় একটু সন্দিহান যে একটা লোন দিলাম, উনি হয়তো বা 2টা 1টা 3টা কিস্তি দিলে এরপর হয়তো হঠাৎ করে যে কোনো কারণে সে ডিফল্টার হয়ে গেল, তখন তাদের আদায় করতে গিয়ে একটা হিমশিম খাবে। সেই জন্য তারা খুবই যাচাই বাছাই করে, আগে যেমন একটা লোন বড় জোর 15 দিন 20 দিন বড় জোর একেবারে, বাট এখন এটা মাসখানিকের কাছাকাছি হলো। পরবর্তীতে দেখা যাচ্ছে যে ছোটোখাটো ইস্যু নিয়ে ওরা বলছে যে এটা না, আপনার পরে মানে না দেওয়ার বাহানা খোঁজা, না দেওয়ার বাহানাগুলো। এবং এই জায়গা থেকে ধরুন আমরা যদি এভাবেও যদি দেখার চেষ্টা করি সুজন ভাই, যে ধরুন একজন ব্যবসায়ীর কাছে বা আপনার কাছেই যদি ধরি যে বিনিয়োগের জন্য অর্থ আছে অথবা কোনো ব্যাংকও আপনি বা অন্য একজন ব্যবসায়ীকে ঋণ দিচ্ছে, কিন্তু সেটি বিনিয়োগ করার মতো পরিস্থিতি দেখছেন কিনা? এখন ওইভাবে নাই। কারণটা হচ্ছে যে মেনলি হচ্ছে যে মানে গভর্নমেন্টের অনেক নীতিমালাতে অনেক পরিবর্তন হুটহাট করে ধরেন বিভিন্ন জিনিসের ট্যাক্স ভ্যাটের কিছু ব্যাপার চলে আসে। তারপরে ধরেন মানে আমি তো অ্যাকচুয়ালি ইন্টারনেট সেক্টরের মানুষ। তো আমাদের যেই একটা সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে লাইসেন্সিং গাইডলাইন নিয়ে আমাদের খুবই বেশি ঝামেলা পোহাতে হচ্ছে। আমাদের লাইসেন্সের ক্যাটাগরি ছিল 4টা, সেখানে 2টা ক্যাটাগরিতে নিয়ে আসতে যাচ্ছেন, জাতীয় এবং ডিভিশন টাইপের।
এবং এখানে দেখা যাচ্ছে যে বিটিআরসি কর্তৃক আমাদের যে গাইডলাইন মানে হতে যাচ্ছে, সেখানে প্রণোদনা হচ্ছে 1% যাচ্ছে, তারপরে হচ্ছে আপনার আবার 5% হচ্ছে আমাদের ইনকামের উপরে ট্যাক্স, মানে ওনারা শেয়ারিং চাচ্ছে, ইনকাম শেয়ারিং আর কি। এর সাথে হচ্ছে যে যেটা ধরেন আমাদের আগে 5 লাখ টাকার মতো ধরেন আমরা ইয়ারলি মানে একটা রিনিউয়াল ফি দিতাম লাইসেন্সের ক্ষেত্রে, সেখানে এখন সেটা 25 লাখ টাকাতে উন্নীত করছে। এরকম মানে আরও অনেক বেশি, মানে আমাদের যে ব্যবসায়ীরা আছি, ব্যবসায়ীদের ক্ষেত্রে নীতিমালার কঠিনতম মানে নীতিমালা প্রসঙ্গগুলো অনেক বেশি কঠিন করা হচ্ছে, সেটি একটি প্রসঙ্গ। পাশাপাশি যে ট্যাক্স ভ্যাটের যে প্রসঙ্গ বললেন কিংবা নীতিমালার যে প্রসঙ্গগুলো, এটার করার আগে, পরিবর্তনের আগে বা নতুন করে করার আগে আপনাদের সাথে কোনো ধরনের আলোচনা হয়েছে কিনা, হলে কি আলোচনা হয়েছে? এই প্রসঙ্গে আপনি বলছিলেন যে ইন্টারনেটের এই প্রসঙ্গে লাইসেন্সের একটা পরিবর্তন, ট্যাক্স ভ্যাটের একটা প্রসঙ্গ আছে, নীতিমালাগত বিষয়ে বেশ কিছু পরিবর্তন আসছে, কিন্তু এইগুলো করার ক্ষেত্রে তো আপনাদের সাথে এই ইন্টারনেট ব্যবসায়ী যে কমিউনিটি আছে এদের সাথে তো আলাপ আলোচনার একটা প্রসঙ্গ আছে, সেগুলো কি যথাযথভাবে হয়েছে? আলাপ আলোচনার মধ্যে তো আমরাও আমাদের যে অ্যাসোসিয়েশন আছেন, আমাদের যারা প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন ইসি বডি, তারা সবার সাথে কথা বলে, ব্যবসায়ীদের সাথে কথা বলে আমাদের বিষয়গুলো জানাচ্ছেন। কিন্তু দেখা গেছে হচ্ছে দিন শেষে আসলে ব্যবসায়িক বান্ধব যে পরিবেশ, অথবা আমরা যারা আছি দেশীয় উদ্যোক্তা বলি, আমরা ইন্টারনেট যারা বিজনেস করি, আমরা তো ধরেন হচ্ছে ঘরে ঘরে অপটিক্যাল ফাইবার দিয়ে কানেক্টিভিটি দিয়ে থাকি, যেটাকে অনেকে আমরা ওয়াইফাই কানেকশন বলে থাকি। তো এখানে আমরা দেখা যাচ্ছে হচ্ছে নিজেদের দেশের অর্থ, দেশের টাকা আমরা দেশেই রাখছি, বেকারত্ব দূরীকরণ করছি। আর আমাদের এই সেক্টরটা সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে আপনার এডুকেশন লেভেল যদি নাও থাকে, তেমন ভালো না থাকে, কিন্তু আপনার যদি টেকনিক্যাল দক্ষতা থাকে, যেমন অপটিক্যাল ফাইবার টানা, জোড়া দেওয়া, এই টেকনিক্যাল দক্ষতা থাকে, সেটাও আমরা কাজে লাগাচ্ছি। এবং দেখা যাচ্ছে এই দক্ষতা থাকলেও কাউকে কাজের সাথে সম্পৃক্ত করা যাচ্ছে। হ্যাঁ, যেমন ধরেন আমাদের ইন্ডাস্ট্রিতে বিভিন্ন রকম ট্রেনিং দেওয়া হচ্ছে, বিভিন্ন কাজে আউটসোর্সিং বলেন, যে কোনো স্কিল লেবার তৈরি করার জন্য যেটা করছে বাংলাদেশ গভর্নমেন্ট বিভিন্নভাবে তার অর্থ ব্যয় করে। সেই জায়গাতে আমি বলবো যে হচ্ছে আমাদের যারা ইন্টারনেট সেক্টরে আছি, আমরা নিজেদের সহোদ্যোক্তা, তারা আমরা নিজেরাও যা শিখেছি, স্ট্রাগল করে যেই জায়গায় এসেছি, আমাদের এই অভিজ্ঞতা থেকেই তাদেরকে আমরা সেভাবে ট্রেন করছি এবং হাতে কলমে আমরা শিখিয়ে, তারা হয়তো বা অনেকেই পড়াশোনা তেমন জানে না, কিন্তু কাজে অনেক দক্ষ এবং তারা ভালো একটা স্যালারি মানে বেতনও পাচ্ছে এবং তার পরিবারও ভালো চলছে। আমরা বেকারত্ব জায়গাটাকে আমরা ফিল আপ করছি এবং আমাদের মাধ্যমে বাংলাদেশে যে তথ্য প্রযুক্তি আছে সেটাও এগিয়ে যাচ্ছে। এবং আমরা ধরেন যারা ব্রডব্যান্ড কানেক্টিভিটি দিচ্ছি, সেটা টাঙ্গুয়ার হাওর থেকে শুরু করে আপনার কক্সবাজার, রাঙ্গামাটি, মানে সমগ্র বাংলাদেশ, হ্যাঁ সমগ্র বাংলাদেশের সব জায়গাতেই। এই জায়গাতে সুজন এক ধরনের আলোচনা আছে নিশ্চয়ই। আপনাদের যে অ্যাসোসিয়েশনের কথা বললেন, তারা কিংবা ব্যক্তিগতভাবে আপনিও এই প্রসঙ্গগুলো কম বেশি অবগত। জি, সেটি হচ্ছে যে ইন্টারনেট এর সুবিধা পাওয়ার ক্ষেত্রে বা এটা পরিচালনার ক্ষেত্রে যে সুশাসনের প্রসঙ্গগুলো আছে, গুড গভর্নেন্সের ব্যাপারটি আছে, এটি যে সাল থেকে বা যত সময় ধরে ইন্টারনেটের এই সুযোগ সুবিধার প্রসঙ্গ তৈরি হয়েছে, আমরা কি একটা সুশাসনের পর্যায়ের মধ্যে আসতে পেরেছি? আমার কাছে কেন যেন মনে হয় এই যে ইন্টারনেট সেক্টরটা, মানে আমরা যারা বিজনেস করি, আমরা সবসময় ভিকটিমের জায়গাটাই প্লে করছি। কারণ যখনই যে আসে তখনই সে মনে করে যে এই ইন্টারনেট সেক্টরটাতে বেশ কিছু ব্যাপার স্যাপার থাকতে পারে, বেশ অর্থনৈতিক লেনদেনে থাকতে পারে। মানে তারা কেন যেন আমার কাছে মনে হয় যে আমাদের উপরই একটু চড়া হয়, যেদিকে জিডিপির একটা ভালো অংশ আমরা দিয়ে থাকি অথবা আমাদের মাধ্যমে আর্ন করা হয়। এবং অন্যান্য দেশ দেখবেন যে তথ্য প্রযুক্তিতে তারা অনেক দূর এগিয়ে গিয়েছে। হ্যাঁ, তাদের গভর্নমেন্ট তাদেরকে অনেক সহযোগিতা করে এবং প্রণোদনাও দেয়। সেই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে কেমন যেন উল্টো মনোভাব আমার কাছে মনে হচ্ছে। এর পিছনে কারণটা কি? আপনারা তো নিশ্চয়ই আপনাদের অনুসন্ধান আছে, তো আপনারা বোঝার চেষ্টা করেছেন যে আসলে এই যে
মানে চাপে রাখার পেছনের মনস্তত্ত্ব কি? চাপে রাখার জন্য আমি বলবো না, আমি বলবো হচ্ছে যে হয়তোবা যারা আছেন নীতি নির্ধারক, ওনারা আমাদেরকে এই ইন্টারনেট সেক্টরটাকে মনে করছেন অনেক বিশাল একটা ব্যাপার, এবং ইন্টারনেট সেক্টরটাকে তারা মনে করছেন হচ্ছে এখানে ভালো একটা ইনকামের জায়গা, এবং আমাদের যে ম্যান পাওয়ার আছে, আমাদের তো ঘরে ঘরে ইন্টারনেট কানেক্টিভিটি দিতে হয়, তো এক একজনের 50-60 জন করে মিনিমাম লোকজন কাজ করে। তো দেখা গেছে একটা দোকান চালাতে ধরেন একটা অনেক বড় শোরুম, সেখানে 4-5 জন লোক দিয়েই হয়ে যাচ্ছে, তার ইনকাম সোর্স কত সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। বাট আমাদের লোকবল যখন আমরা ঘরে ঘরে সাপোর্ট দিচ্ছি, তখন আমাদের লোকবলের সংখ্যা অনেক বেশি লাগতেছে। তখন আমাদের দেখা গেছে অফিস এবং আমাদের পরিধিটা মানে জনসম্মুখে দেখা যাচ্ছে অনেক বড় আকারে ধারণ হচ্ছে, কিন্তু ব্যাকএন্ডে আমাদের আসলে কত টাকা আমাদের আয় হচ্ছে অথবা আমরা ওইখানে নেট প্রফিট কত করছি সেটা আসলে দেখা হচ্ছে না। ওই আমাদের সাইজ অফ ভলিউম, মানে আমাদের লোক সংখ্যা দেখে মনে করছে, মনে হয় অনেক বড় কাঠামো দেখে মনে করছে ব্যবসাও ভালো চলছে, ব্যবসায় অনেক ভালো চলছে। আর টেলিকম সেক্টরগুলো তো ফরেন ইনভেস্টমেন্টের একটা বিশাল বড় ব্যাপার আছে, তারপরে তাদের অবকাঠামো অনেক বড়, তারা প্রযুক্তির দিক দিয়েও অনেক এগিয়ে আছে। তো তারা কি আমাদেরকে আসলে ওই লেভেলে চিন্তা করে কি চিন্তা করতেছেন, সেটা আমার বোধগম্য আসলে। সেক্ষেত্রে আপনাদের মানে নিশ্চয়ই প্যারালাল ভাবলে তো কিছু জটিলতা তৈরি হবে, কারণ সক্ষমতার প্রশ্নে, অর্থের প্রশ্নে তো আসলে আপনারা এক মানদণ্ডে না। সেক্ষেত্রে আপনাদের অ্যাসোসিয়েশন থেকে কি কোনো ধরনের আলাপ আলোচনা কিংবা আপনাদের অবস্থাগুলো তুলে ধরা, এই ধরনের কোনো কর্মসূচি বা সিদ্ধান্ত কি আপনারা নিয়েছেন অতীতে বা এখনো কি? হ্যাঁ, আমাদের অতীতও নেওয়া হয়েছে, এবং কিছুদিন আগেও আমরা বিটিআরসিতে গিয়েছিলাম, যারা আছি অপারেটর যারা আছি সবাই গিয়েছিলাম। তথ্য প্রযুক্তিটা যত আগাবে দেশ তত উন্নতি হবে, সেই জিনিসগুলো আমরা জানি। তো সেখানে দেখা গেছে হচ্ছে আমরা খুব পোলাইটলি আমাদের মানুষজন আমরা এসে বিটিআরসি যারা আছেন আমাদের নীতি নির্ধারণী পর্যায়ে আমরা তাদেরকে বলছি, আমার মনে হয় এই যে আমাদের দেশীয় সেক্টরটা, এই যে ইন্টারনেট আমরা যারা ঘরে ঘরে দিচ্ছি, যেমন সে ধরেন আমরা 500 টাকায় আমরা হচ্ছে 20 Mbps এর মতো ইন্টারনেট দিচ্ছি। সেখানে আবার আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা যারা বাসা বাড়িতে যেমন গুগল মানে ইউটিউব দেখি, ফেসবুক দেখি, এগুলো কিন্তু আমাদের ব্যান্ডউইথের বাইরে, আমরা কিন্তু এটা ব্যান্ডউইথ দিয়ে ক্যালকুলেশন করি না। বিশ্বের অন্য কোনোখানে আপনার এই প্রযুক্তিগত ডিফারেন্স দেখবেন না, যেখানেই দেখবেন সেখানে সব ব্যান্ডউইথগুলো মানে ফেসবুক, ইউটিউব আর ইন্টারনেট যেটা বলি সব একসাথেই তারা কাউন্ট করে। বাট বাংলাদেশে একমাত্র আমরা শুধু ইন্টারনেটকেই আমরা আসলে এমবিপিএসে কাউন্ট করি, আর অন্য কিছুকে আমরা মনে করি ভ্যালুয়েটেড সার্ভিস। বাট ওইটার পেছনেও কিন্তু আমাদের ইন্টারনেটের অনেক খরচ আছে, এবং এই যে সমাজন বা যে প্রশ্নটি যে আপনারা এই ক্ষেত্রে এই ইন্টারনেট সেবার ব্যবসার ক্ষেত্রে এক ধরনের স্বাধীনতা চান, সেই স্বাধীনতার ধরনটা কেমন হবে? হ্যাঁ, বলতে গেলে আমাদের যে করোনার সময়টা, এই সময়টাতে কিন্তু আমরা জরুরি সেবা হিসেবে আমরা কাজ করেছি, এবং আমাদেরকে গভর্নমেন্ট জরুরি সেবাতে ডিক্লেয়ার করেছে। কিন্তু তখন দেখা গেছে হচ্ছে আমাদের সেই সময়টা আমরা ঘরের বাইরে থেকে মানে আমাদের সর্বোচ্চ সাপোর্ট দিয়ে আমরা আমাদের জনগণকে ঘরের মধ্যে থেকে তারা যেন আউটসোর্সিং থেকে শুরু করে তাদের কার্যক্রম, ব্যবসা বাণিজ্য সব পরিচালনা করতে পারে, সেটার জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করেছি। আমরা ফ্রন্টলাইন যোদ্ধা হিসেবে সেখানে কাজ করেছি। তা আমরা কিন্তু তখন প্রযুক্তিগতভাবে অনেক দূর পিছিয়ে ছিলাম, কারণ তখন প্রযুক্তি ইচ্ছা করলে আমরা পেতাম না। যেমন সে ধরে না আপনার ইন্টারনেটে যেমন এখন হিউজ পরিমাণ, যেমন এই যে এখন টিকটক বলেন, রিলস বলেন, ফেসবুক বলেন, গুগল বলেন, মানে যাই চান আপনি কিন্তু বের করতে পারছেন। যখন আমরা সাইবার ক্যাফে ছিলাম তখন আমাদের মেল করা আর MRC নামে একটা চ্যাটিং প্ল্যাটফর্ম ছিল, সেখানে ছাড়া মানে তেমন একটা কোনো কিছু প্রোডাক্ট অ্যাজ এ প্রোডাক্ট বলতে ইন্টারনেটের মানে শুরুর দিকের গল্প। হ্যাঁ, তারপরে আমরা নিজেদের পরিশ্রম দিয়ে, মেধা দিয়ে, সময় দিয়ে আমরা এই সেক্টরটাকে, যেমন আপনি যে কোনো সেক্টরে লোক পাবেন, যেমন কার্পেন্টার, মিস্ত্রি, মাটি কাটার লোক, যে কোনো কাজের জন্য তারা অনেক আগের থেকে তারা করে আসে। কিন্তু ইন্টারনেট সেক্টরটায় তখন এই লোক ছিলই না বললে চলে, এটা তো আসলে অপেক্ষাকৃত নতুন। তো তখন আমরা যারা এই লাইনে আসছি, তো আমাদের 1 2 3 করে আমরা নিজেরা গড়ছি, লোকজন গড়ে আস্তে আস্তে ইন্ডাস্ট্রিটাকে বড় করছি। আমাদের কাছ থেকে, আমাদের দেশীয় উদ্যোক্তাদের কাছ থেকে বিভিন্ন অজুহাত এবং বিভিন্ন মাধ্যমে এটা অ্যাজ এ সিন্ডিকেট বলেন অথবা মাফিয়া বলেন, অ্যাজ লাইক এইরকম কোনো হাতে চলে যেতে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে আপ্রাণ চেষ্টা করছে।
আরেকটা প্রশ্ন ছিল যে ঘরে ঘরে একেবারে কার্যকরী বা প্রত্যাশিত ইন্টারনেট সেবা দেওয়ার ক্ষেত্রে সরকার কি করতে পারে, বিশেষ করে আপনাদেরকে সম্পৃক্ত করে সরকার কি ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারে? সরকারের এখানে অনেক বড় ভূমিকা আছে, অবশ্যই ভূমিকা আছে। যেমন আমাদের নীতিমালাগুলো আছে, সেই নীতিমালাগুলোতে আমাদেরকে বাইন্ডিংস না করে, আমাদের হাত পা বেঁধে না দিয়ে আমাদেরকে একটু ছাড় দেয়া, আমাদের উপর বিভিন্ন রকম ট্যাক্স অথবা বিভিন্ন রকম, মানে যেমন সে ধরেন আমি বলবো হচ্ছে টেলিকম অপারেটর, ওনাদের তো পরিধি অনেক বড়, ওনাদের ইনভেস্টমেন্টও বাইরের, ওনারা বিভিন্ন রকম ইনভেস্ট পেয়ে থাকে। তো ওনাদের যে সুযোগ সুবিধা গভর্নমেন্ট থেকে আদায় করে নিতে পারছে, কারণ ওনাদের যারা লোকবল থাকে তারা অনেক জানা, অনেক ভালো ভালো লোকজন তারা হায়ার করতে পারে। বাট আমাদের এই সেক্টরে দেখা গেছে যে আমরা যারা প্রোপাইটার থেকে শুরু করে আস্তে আস্তে লিমিটেড গেছি, তো আমরা আমাদের দেশীয় লোকজনগুলো দিয়ে আমরা আসলে বিজনেস পরিচালনা করি। টেকনিক্যাল মেথড দিক থেকে চিন্তা করেন ওরা আমাদের থেকে এগিয়ে আছে, বাট আমাদের আসলে কস্ট ওদের তুলনায় কম, কারণ আমাদের অনেক বড় বড় ম্যান পাওয়ার বাইরে থেকে হায়ার করতে হচ্ছে না, আমাদের অনেক ডিভাইস এরকম লাগছে না। আমরা খুব ধরেন একটা অপটিক্যাল ফাইবারই, এটা কেটে গেলে আমরা কী করি, রাস্তাতে গিয়ে আবার জোড়া দিই। দেখা গেছে অনেক সময় আমরা টিজে বক্সার, আমরা দেখা গেছে আপনার রাস্তা দেখবেন যে পেপসি কোকাকোলা বোতলের ভিতর আমরা মুখ দিয়ে করে জোড়া দিয়ে কানেক্টিভিটি ওকে করে দিচ্ছি। কানেক্টিভিটি কিন্তু সচল এবং সে পাচ্ছে না তা না, বাট আমরা আমাদের কস্টগুলোকে ওইভাবে মিনিমাইজ করে আমরা দেশের অর্থনীতি। এবং সুযোগ আপনার আলোচনা শুনতে শুনতে এটা আমার কাছে মনে পড়লো যে ইন্টারনেট সেবা পাওয়ার ক্ষেত্রে যে ব্যয়, একজন গ্রাহকের যে ব্যয়, সেটি যদি দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে তুলনা করি, আমাদের দেশের কি গ্রাহককে অনেক বেশি ব্যয় করতে হয়? আমাদের দেশের গ্রাহক খুব ন্যূনতম ব্যয় করে। আপনি 500 টাকাতে আপনি একটা ঘরে যায় দেখেন, গ্রামে গঞ্জে যদি আপনি যান দেখবেন একটা 500 টাকা একটা কানেক্টিভিটি নিয়ে একটা রাউটার তারা নেয়। সেই রাউটারে ধরেন ঘরের মাঝখানে সে তারা লাগিয়ে 3-4টা বাড়ি তারা ব্যবহার করে। 3-4টা বাড়ির মধ্যে মিনিমাম 10-20টা মোবাইল তারা তো অবশ্যই ব্যবহার করে। এর সাথে যদি কারো স্মার্ট টিভি থাকে সেটাও ব্যবহার করে। তো সেটাকে আপনি সেগমেন্ট করেন, যদি 20টা মোবাইল ব্যবহার করে তাহলে 500 টাকাকে 20টা মোবাইলে ভাগ দেন, তাহলে কত টাকা কস্ট পড়লো। আমি মনে করি যে আমরা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে লোয়েস্ট কস্টে এবং সবচেয়ে হাই কোয়ালিটি ইন্টারনেট সেবা দিয়ে থাকেন। আমরা একদম শেষ পর্যায়ে, এই যে আপনাদের ইন্টারনেট সেবার এই ব্যবসা বলি অথবা এই সেবার প্রক্রিয়ার সাথে ব্যাংক কিভাবে যুক্ত হতে পারে, যদি একটু নির্দিষ্ট করে বলেন, যেটা ব্যাংক হয়তো আপনার আলোচনার মধ্যে দিয়ে কোনো ব্যাংকিং প্রোডাক্ট তৈরি করতে পারে যারা এই ধরনের ব্যবসার সাথে আপনারা আছেন তাদের সহযোগিতার জন্য। আমি বলবো হচ্ছে আমি এক্স ফিনান্স সেক্রেটারি ছিলাম আইএসবিবির। তখন আমাদের সাথে ব্র্যাক ব্যাংকের প্রায় 100 কোটি টাকার উপরে একটা লোন হয়েছিল। এটা হচ্ছে আমাদের জনপ্রতি আর কি, আমরা যারা ব্যবসা করি, এবং তাদের ডিফল্টার হিসেবে সবচেয়ে কম, মানে আমাদের নাই বললেই তখন ছিল, এবং তারা খুব স্যাটিসফাইড আমাদের এই সেক্টরটাকে লোন দিয়ে, কারণ আমাদেরকে যাদেরকে লোন দিয়েছে সবাই তাদেরকে পর্যাপ্ত রিটার্ন করতে পেরেছে। এবং আমাদের ভিতরে হচ্ছে ফিডব্যাক ভালো, অবশ্যই ফিডব্যাক ভালো, কারণ কি আমরা যারা আয় করি তারা দিন শেষে চিন্তা করি যে আমার বেতন এত, আমার ব্যাংকে দিতে হবে এত, আমার নিজের ফ্যামিলি কস্ট এত, এই ক্যালকুলেশনটা করে আমরা সেভাবে আমাদের কস্ট মিনিমাইজ করি এবং আমরা পরিশ্রম করে সেটাকে কেপিআইটা কমায় নেই। এবং সেক্ষেত্রে আপনি যেমনটি বলছেন যে ব্যাংকগুলো আপনাদের এই কাজের সাথে সম্পৃক্ত হলে ব্যাংকও লাভবান হবে, এবং গ্রাহককে ইন্টারনেট সেবা দেওয়ার মাধ্যমে ব্যাংকের মধ্যেও এক ধরনের যে স্বস্তি বলুন অথবা একটা নতুন করে একটা প্রত্যাশা তৈরি হবে, যেটা জনগণ বা গ্রাহকরাও সেটি প্রত্যাশা করে। এমনটি তো? জি আসাদুজ্জামান সুজন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনা আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। জি দর্শক, আজকের মতো ইসলাম ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।